ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কি খুব বেশি প্রয়োজন? প্রয়োজন তো কিসের জন্য প্রয়োজন? দেশের সার্বভৌম স্বার্থ রক্ষা, নাকি ব্যক্তিগত ইচ্ছা পূরণ, নাকি সবটাই লোক দেখানো পূর্ব পরিকল্পনা? রাষ্ট্রনেতাদের যুদ্ধ ভাবনাকে যতটা গুরুত্বপূর্ণ করে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হয়, আসলে এই কি যুদ্ধ অতটাও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সাধারণ মানুষকে আদৌ যুদ্ধ চাই, নাকি যুদ্ধ হোক এমন তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি করা হয়? আসুন আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়ে, এবং খোঁজার চেষ্টা করি কিছু প্রশ্নের উত্তর। 1 এপ্রিল 2024 এই দিন সিরিয়ার রাজধানী দামাস্কাতে অবস্থিত ইরানি কনসুলেটে অবস্থান করছিলেন ইরানের আইআরজিসি দলের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জেহাদি। আইআরজিসি এর উদ্দেশ্য হল ইরানে অহেতুক বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ, সামরিক বাহিনীর উত্থান ঠেকানো এবং ইরানি ইসলামী বিপ্লবের আদর্শকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রমে বাধা দেয়া। তবে বর্তমানে আইআরজিসি কে বাহরাইন, সৌদি আরব, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 1 এপ্রিল 2024 এই দিন ইসরায়েলের বিমান বাহিনী অবৈধভাবে সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ায় ঢুকে পড়ে এবং সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেটের উপর একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে মোহাম্মদ রেজা জেহাদি সহ মোট 11 জন নিহত হয়। জেহাদির মৃত্যুর পর ইরানের লিডার খামেনি প্রকাশ্যে প্রকাশ করেছিলেন যে ইরান জেহাদির মৃত্যুর বদলা ইসরায়েল থেকে অবশ্যই নিবে এবং এখান থেকে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে গম্ভীর হতে থাকে। কিন্তু সবসময় ইসরায়েল এবং ইরান পরস্পরের শত্রু ছিল না। তুরস্কের পরে ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল। এমনকি মধ্যপ্রাচ্যে 1967 সালে 5 জুন থেকে 10 জুন অবধি চলা 6 দিনের যুদ্ধ, যেটাকে আরব ইসরায়েল যুদ্ধ নামেও জানা হয়, ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। ওই যুদ্ধে আরবের প্রায় সব মুসলিম দেশ একত্রে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও যুদ্ধে অংশ নেয়নি ইরান। ইসরায়েল নামক দেশটা সৃষ্টি হয়েছে 1948 সালের 14 মে। তখন ইরানে পাহলভি রাজবংশের শাসন ব্যবস্থা চলছিল। পাহলভি রাজবংশের শাসনের সময় ইরান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, যার কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। 1957 সালে ইরানি গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এবং 1970 দশকের শেষের দিকে তেহরানে ডিফেক্টো নামে একটা ইসরায়েলের দূতাবাস তৈরি হয়েছিল। তবে ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং সামরিক চুক্তি সহ একাধিক বিষয়ে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে ইরানি জনগণ আগে থেকে ইসরায়েল বিরোধী ছিল। 1978 সালের জানুয়ারিতে তেহরানের একটি সংবাদপত্রে খামেনির বিরুদ্ধে অসঙ্গতিক মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্র রাস্তায় নেমে আসে। তাদের অনুসরণ করছিল আরো হাজার হাজার ইরানি জনগণ। ক্রমান্বয়ে এই আন্দোলনের মাত্রা বাড়তে থাকে এবং ধীরে ধীরে এটি ভয়ানক রূপ নেয়। এই ঘটনাকে ইরানে 1979 এর ইসলামী বিপ্লব নামে জানা হয়ে থাকে। ইসলামী বিপ্লব হলো এমন এক যুগান্তকারী বিপ্লব যেটা ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করে। 11 ফেব্রুয়ারি 1979 এই দিন পাহলভি রাজবংশের মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতন হয় এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সব ধরনের সহযোগিতা করেন আইআরজিসি। ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং তখনকার ইরানের সরকার প্রধান ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে বৈধতা দিতে অস্বীকার করে। সেই সাথে ইরান একটি তীক্ষ্ণ ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে অবস্থিত ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনের দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ওই সময় থেকে শুরু হয় ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ইসলামের শত্রু বলে আখ্যায়িত করেন। সেই সাথে ইসরায়েলকে ছোট শয়তান এবং যুক্তরাষ্ট্রকে মহান শয়তান বলেও আখ্যায়িত করেছেন। ওই সময় অন্যান্য আরব দেশগুলো ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা করলেও আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে যেহেতু ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার জানিয়েছে, তাই ইরান বিষয়টাকে গুরুত্বহীন বলে বর্ণনা করেছিলেন। অন্যদিকে ইরানের ইসরায়েল বিরোধী মনোভাব এবং উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করেছিল ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প বেচতে দেওয়ার জন্য শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। যদিও ইরান দাবি করে যাচ্ছিল তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে নির্মিত হচ্ছে, কিন্তু তাও এই সময় ইসরায়েল ইরানের একাধিক বিজ্ঞানীকে হত্যা করেছে বলেও অভিযোগ তুলেছিল ইরান। 1979 সাল থেকে 2024 এপ্রিল অব্দি ইরান সরাসরি ইসরায়েলে অ্যাটাক না করলেও ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি সংগঠনগুলোর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তির প্রভাব বিস্তারে লাগাম টানার উদ্দেশ্যে, অন্যভাবে বলতে গেলে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই উপলক্ষে 2015 সালে ইরানের সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই সাথে জার্মানি সহ আরও বেশ কয়েকটি বিশ্ব শক্তি দ্বারা JCPOA
বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটিকে P5+1 নামেও জানা হয়। এই চুক্তির মাধ্যমে ইরানের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিলিয়ন ডলার মূল্যের ইরানি পণ্যের উপর নিয়ে আসা নিষেধাজ্ঞা কমিয়ে আনা হবে। এতে ইরান স্বাচ্ছন্দ্যে নিজেদের ব্যবসা করতে পারবে। বিনিময়ে ইরানকে ইউরেনিয়াম মজুত করা যথেষ্ট পরিমাণে কমাতে হবে। ইরান কেবল ততটুকুই ইউরেনিয়াম মজুত করতে পারবে যতটুকু ইউরেনিয়াম উৎপাদন সংক্রান্ত কাজে এবং গবেষণার কাজে প্রয়োজন হবে। পারমাণবিক অস্ত্র বানাতে যেই পরিমাণ ইউরেনিয়াম প্রয়োজন হবে ওই পরিমাণ ইউরেনিয়াম ইরান মজুত করতে পারবে না। ফলে ইরান 3.67% পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করবে। এই মর্মে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তির সমর্থকরা বলেছেন এটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির পুনরুজ্জীবন রোধ করতে সাহায্য করবে এবং এর ফলে ইসরায়েল এবং সৌদি আরব সহ ইরান এবং তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা হ্রাস করবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালে এই চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তিনি দাবি করেন এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব কমাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প এমন অভিযোগ করেন চুক্তির 1 বছর পর ইরান পরমাণু কর্মসূচির সীমাবদ্ধতা উপেক্ষা করতে শুরু করেছিল। ফলে তিনি চুক্তিটিকে দুর্বল চুক্তি বলে অভিহিত করেন, যার কারণে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে এনে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের প্রেসিডেন্ট খামেনি JCPOA চুক্তির কিছু শর্ত রাখতে পারবেন না বলে মন্তব্য করেন। ইরানের এমন খোলামেলা মন্তব্যকে ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যার কারণে ইরানের সামরিক শক্তির উত্থান রোধ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রতি একের পর এক হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে 2020 সালের 3 জানুয়ারি ইরানের আল কুদস ফোর্সের প্রধান এবং IRGC এর জেনারেল কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেন যুক্তরাষ্ট্র। এরপর বিভিন্ন সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি ওয়ার লড়েছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের হামাস গোষ্ঠী দ্বারা হওয়া অ্যাটাক। ওই দিন সকাল 6:30 মিনিটে হামাস যোদ্ধারা গাজা উপত্যকা থেকে 5000-এরও বেশি রকেট হামলা চালায়। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় 766 জন বেসামরিক নাগরিক এবং 373 জন নিরাপত্তা কর্মী সহ মোট 1139 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং 253 জন ইসরায়েলি ও বিদেশিকে গাজা উপত্যকায় বন্দী করে নিয়ে যাওয়া হয়। হামাসের এই হামলার জবাবে একই দিনেই ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় এখন অবধি 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সংখ্যাগরিষ্ঠ 14,000 শিশু এবং 9,000 নারী। আরও কয়েক হাজার নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজা স্ট্রিপের 2.3 মিলিয়ন জনসংখ্যার প্রায় সবাই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের কঠোর অবরোধের জেরে গাজা উপত্যকায় খাদ্য, পানি এবং ওষুধ বন্ধ করে দেয় এবং অবকাঠামোর উপর আক্রমণের ফলে গাজা উপত্যকায় একটি মানবিক সংকট দেখা দেয়, যার ফলে অন্যতম স্বাস্থ্যসেবা ব্যবস্থার পতন হয়। 2024 সালের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ধ্বংস করে ফেলেছিল এবং সেই সাথে গাজার 1/3 গাছ এবং কৃষি জমি ধ্বংস করে ফেলেছে। অসংখ্য স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শত শত সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করে ফেলেছে। 7 অক্টোবরের হামলার বদলাস্বরূপ ইসরায়েলের এমন ক্ষমার অযোগ্য বর্বরতা এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে হয়তো আমরা কিছুই করতে পারিনি, কিন্তু যখনই ফিলিস্তিনের অসহায় নিষ্পাপ শিশুদের চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন আমাদের নিজেদের অজান্তেই নিজ মস্তক নত হয়ে যাবে। তবে ফিলিস্তিনে ইসরায়েলের নিষ্ঠুর হামলার পরেও মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র ইরান প্রায় চুপচাপ ছিল, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সন্দেহ ছিল ইরান কোনো না কোনো প্রতিক্রিয়া জানাতে পারে। তাই ইরানের পরিকল্পনাকে ব্যাহত করার উদ্দেশ্যে 1 এপ্রিল ইরানের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জেহাদিকে হত্যা করে। মোহাম্মদ রেজা জেহাদি 7 অক্টোবরের হামলার মূল মাস্টারমাইন্ড ছিলেন বলেও দাবি করেন ইসরায়েল। তবে জেহাদির হত্যাকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ওঠে ইরান এবং 13 এপ্রিল 2024 এই দিন ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এই 4 দেশ 170টা বোম্বার রোলস এবং 300-এর বেশি মিসাইল ইসরায়েলে লঞ্চ করেছেন। এতগুলো ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করার পরেও ইসরায়েলে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে যে কিভাবে ইসরায়েলের ক্ষতির পরিমাণ এতটা কম হয়েছে। এর উত্তরে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা হয়তো আপনারা অনেকেই জানেন। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে জানা হয়ে থাকে। এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইসরায়েল সরকার ইসরায়েলের 22,072 বর্গ কিলোমিটার ভূমিকে একটা প্রোটেকশন শিল্ডের আওতায় নিয়ে এসেছেন। যেহেতু ইসরায়েলের সৃষ্টিলগ্ন থেকে ইসরায়েলের উপর হামলা হয়ে আসছে, তাই ইসরায়েলের সরকার পুরো ইসরায়েলে ঘর এবং অফিসের নিচে বাংকার বানানো বাধ্যতামূলক করে দিয়েছেন। দেশের যে কোনো এক প্রান্তে যদি কোনো একটা এয়ার ডিফেন্স সিস্টেমে কোনো মিসাইল ডিটেক্ট হয় তো পুরো ইসরায়েলে সাইরেন বাজতে থাকে এবং সমস্ত ইসরায়েলি বাসিন্দার সাথে সাথেই আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। হ্যাঁ জানি, এটা আমাদের জন্য শুনতে অনেকটা অদ্ভুত হলেও ইসরায়েলিদের জন্য এটা খুব সাধারণ বিষয়। আর এই কারণে কোনো হামলা হওয়ার পর ইসরায়েলে খুব বেশি প্রাণহানি হয় না।
তবে এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও আরও একটা অন্যতম কারণ আছে যার কারণে ইরানের হামলার খুব বেশি প্রভাব ইসরায়েলে পড়েনি। ইরানের নিক্ষেপ করা অধিকাংশ রকেট এবং মিসাইল জর্ডান ধ্বংস করে দিয়েছেন। তবে জর্ডান সরকার এই বিষয়টাকে ইসরায়েলের হয়ে যুদ্ধ করার ভূমিকায় দেখছেন না। জর্ডান সরকার এক বিবৃতিতে জানিয়েছেন তিনি কোনোভাবেই ইরানকে জর্ডানের ভূমিকে যুদ্ধভূমিতে পরিণত করতে দেবেন না। ফলে ইরান যদি ইসরায়েলকে হামলার উদ্দেশ্যে জর্ডানের আকাশসীমার উপর দিয়ে হামলা চালায় তো জর্ডান সরকার নিজেদের আকাশসীমা লঙ্ঘনের দায়ে সামরিকভাবে প্রত্যুত্তর জানাবে বলে দাবি করেন। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শেষ কোথায়? কিভাবে পরিচালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি? মধ্যপ্রাচ্যের আজকের এই অস্থিরতা সৃষ্টি করার মাধ্যমে কারাই বা বেশি লাভবান হচ্ছে এবং কি কারণে মধ্যপ্রাচ্যকে সবসময় উত্তপ্ত করে রাখা হচ্ছে? একটু খেয়াল করলেই দেখবেন মধ্যপ্রাচ্যের মূল সহিংসতা শুরু হয়েছিল 1948 সালে ইসরায়েল সৃষ্টি হবার পর থেকেই। ইসরায়েল সৃষ্টি হবার পর আরবের প্রায় সব মুসলিম দেশ একত্রে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গেল যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলকে অলিখিতভাবে স্বীকৃতি দিতে শুরু করলো এবং আরব ইসরায়েল যুদ্ধ এক প্রকার শেষ হয়ে গিয়েছিল। যদি বিষয়টা এখানেই থেমে যেত তাহলে আজ মধ্যপ্রাচ্যের চিত্রে হয়তো আমরা ভিন্ন কিছুই দেখতে পেতাম। কিন্তু কালের ক্রমে ইরানে ইসলামী বিপ্লব ঘটল এবং ইরানে ক্ষমতায় আসলো আয়াতুল্লাহ খামেনি। খামেনির ইচ্ছা ছিল ইরানকে তিনি মুসলিম বিশ্বের লিডার করে তুলবেন, কিন্তু এই রাস্তায় ইরানের বাধা হয়েছিল সৌদি আরব, কারণ তখন অব্দিও সৌদি আরবকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী দেশ হিসেবে জানা হতো। মুসলিম বিশ্বের লিডার হওয়ার জন্য ইরান বাধা হিসেবে সৌদি আরব নামক রাষ্ট্রকে সামনে রাখলেও খামেনির মূল চিন্তার বিষয় ছিল ভিন্ন কিছু। পুরো বিশ্বে মোট মুসলিমের 80%-এর অধিক মুসলিম সুন্নি মুসলিম এবং ইরান শিয়া মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। শিয়া অধ্যুষিত মুসলিম দেশ হয়ে পুরো মুসলিম বিশ্বের নেতৃত্ব পাওয়া যে অনেকটাই কঠিন হয়ে উঠবে সেটা আন্দাজ করতে খুব বেশি বেগ পেতে হয়নি খামেনিকে। কিন্তু তিনি লক্ষ্য করলেন শিয়া হোক কিংবা সুন্নি হোক, ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে পুরো মুসলিম জাতি এক হয়ে যাচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন খামেনি। শুরু করলেন ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড। 1979 সাল থেকে 2024 অব্দি সরাসরি ইসরায়েলে হামলা না করা ইরান ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলে হামলা চালানোর উদ্দেশ্যে অর্থ যোগান দিয়ে আসছিলেন। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেবল ইরানকে একপাক্ষিকভাবে দোষারোপ করাও ঠিক হবে না, কারণ এই বিষয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখেন ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের অন্যতম গোয়েন্দা সংস্থা হিসেবে জানা হয়ে থাকে এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে জানা হয়। তবে কেন 7 অক্টোবর হামাসের এত বড় হামলার বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কোনো তথ্য পেল না এবং কেনই বা সেদিন ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি, যার ফলাফল স্বরূপ হামাসের ছোড়া হাজার হাজার রকেট ইসরায়েলের মূলভূমিতে আঘাত এনেছে এবং অসংখ্য প্রাণহানি হয়েছে। পরবর্তীতে এই হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসরায়েল পুরো ফিলিস্তিনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তবে কি 7 অক্টোবরের হামলার বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সরকারকে কোনো পূর্ব ইঙ্গিত দেয়নি, নাকি ইসরায়েলের সরকার প্রধান পুরো বিষয়টা জানতে পেরেও নীরব ছিল? এবং সেই সাথে এটাও প্রশ্ন রাখতে হয় যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কি সত্যি কাজ করেনি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? হয়তো এই দুই প্রশ্নের সঠিক উত্তর আমরা কখনোই জানতে পারবো না। 7 অক্টোবরের হামাস কর্তৃক হামলা ইসরায়েলে হোক এমন কিছু যদি ইসরায়েল আদৌ চেয়ে থাকে তাহলে প্রশ্ন ওঠে নেতানিয়াহুর সরকার কেন চেয়েছিল যে এই হামলা হোক? 2023-এর মাঝামাঝি সময়ে ইসরায়েলের বিচার বিভাগে সংস্কার আনতে দেশটির পার্লামেন্টে একটি বিতর্কিত বিল নিয়ে এসেছিল। বিলটা আনার পূর্ব সময় অবধি সরকার গৃহীত কোনো পদক্ষেপকে অযৌক্তিক মনে করলে সেই পদক্ষেপকে বাতিল করতে পারতেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন এই বিলের কারণে সুপ্রিম কোর্টের আর সেই ক্ষমতা থাকবে না, যার ফলে সরকারের আনতে যাওয়া এই নতুন বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন ইসরায়েলিরা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে নতুন করে ভোট করার মাধ্যমে নতুন সরকার গড়ার দাবিও জানিয়েছিলেন। কিন্তু এর পরপরই ঘটে গেল 7 অক্টোবর 2023-এর নেতানিয়াহুর জন্য জনপ্রিয় সেই হামাস অ্যাটাক, যে অ্যাটাকে ইসরায়েলের সব লোককে নেতানিয়াহুর সাথে দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে নেতানিয়াহু আজও ইসরায়েলের পিএম। প্রায় একই ধরনের কাজ ইরানের রাষ্ট্রনেতা খামেনিও করেছে। 2020 সালে যুক্তরাষ্ট্র কাসেম সোলেমানিকে হত্যা করার পর ইরান আকর্ষণীয়ভাবে খুব বেশি আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু ইসরায়েল মোহাম্মদ রেজা জেহাদিকে হত্যা করার পর ইরান যথেষ্ট আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে এবং জেহাদির হত্যার বদলা নেওয়ার উদ্দেশ্যে ইরান এইবারেই প্রথম সরাসরি ইসরায়েলে হামলা করেছেন। জেহাদি এবং সোলেমান প্রায় একই র্যাঙ্কের ব্যক্তি হওয়ার পরেও কেন দুজনের মৃত্যুর বদলা দুই রকম হলো? উল্লেখ্য, বর্তমান সময়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব, হিজাব বিরোধিতা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ে ইরানের জনগণের মধ্যে সরকার প্রতি অসহিষ্ণুতা বিরাজ করছে। এই মুহূর্তে ইসরায়েলের প্রতি বদলা নেওয়ার উদ্দেশ্যে করা হামলার মাধ্যমে সরকার জনগণের চোখের সামনে থেকে এইসব সমস্যা থেকে ফোকাস সরিয়ে সরকারের প্রতি আনুগত্য আনতে সফল হয়েছেন।
কিন্তু সবশেষেও একটা প্রশ্ন ঘুরে ফিরে সামনে উঠে আসে, এসবের শেষ কোথায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবৈধ আধিপত্য বিস্তারের মহড়ায় ইতি টানা যাবে কিভাবে, এবং মধ্যপ্রাচ্যে কবে শান্তি ফিরে আসবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের ঘরে। ইরানকে অবশ্যই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। কেবল তখনই মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ খেলা বন্ধ করা সম্ভব হবে, কেননা আন্তর্জাতিক মহল দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একে অপরের সাথে সহজে যুদ্ধ করতে দেয় না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো চাইছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করুক, কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র এসে যাওয়ার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনমর্জি করতে পারবে না। ফলে মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার অদৃশ্যভাবে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র। তাই দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিল এবং নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে সরিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টাকে বিচ্যুত করার উদ্দেশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অপছন্দের রাষ্ট্র চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়ার প্রভাবের ফলে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও গুঞ্জন উঠেছে। একমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্য রাখা যাবে এবং মধ্যপ্রাচ্য শান্ত হবে।